ওয়েলকাম টু আড্ডাকাস্ট। যেমন কি আপনারা নিচে থাম্বনেলে ও টাইটেলে দেখেই নিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী নিজের স্থান থেকে পদত্যাগ করে দিয়েছেন। কেন করেছেন, কি কারণ ছিল, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন ও এর কারণে ভারতের উপরে কি প্রভাব আসতে পারে, সে সমস্ত কিছু জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো আসলে কি হয়েছিল, জাপানের প্রধানমন্ত্রী আপ- জাপানের প্রধানমন্ত্রী ইসুগো, তো সো হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল? প্রাইম মিনিস্টার শিগুরো ইশিবা announces announced his resignation on Sunday, September 7, 2025, stepping down following mounting internal pressure after the ruling Liberal Democratic Party (LDP) suffered historic defeat in both of the lower and upper house elections over the summer. তো গতকাল রবিবার সেপ্টেম্বর 7 ইশিবা নিজের প্রধানমন্ত্রীর স্থান থেকে পদত্যাগ করে দেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে তার পার্টি এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যে লোয়ার ও আপার হাউসে হেরে গেছে বা বা তাদের মেজরিটি লুজ করেছে, তার রেসপন্সিবিলিটি হিসেবে তিনি এই কাজটি করছেন। তো যারা জানেন না যে লোয়ার ও আপার হাউস কি, যেরকম আমাদের ভারতে রাজ্যসভা ও লোকসভা আছে, তেমনি জাপানে লোয়ার হাউস ও আপার হাউস আছে। তো সেখান থেকে ওনার পার্টি এলডিপি নিজের মেজরিটি হেরে যায়। তো সেই তার কারণ হিসেবে, তার দায়িত্ব হিসেবে তিনি তার রেসপন্সিবিলিটি নিয়ে স্থান থেকে পদত্যাগ করে দিয়েছেন। কিন্তু উনি এই মুভমেন্টে নিজের সমস্ত ফাংশনস থেকে বা অপারেশনস থেকে পদত্যাগ করছেন না। যেমন কি এখানে আপনি দেখেছেন, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, ইশিবা কনফার্ম হি যেমন কি আপনি দেখতে পাচ্ছেন, ইশিবা কনফার্ম হি উড রিমেইন ইন অফিস আনটিল আ সাকসেসর ইমার্জ। যতদিন না প্রধান যতদিন না পরবর্তী প্রধানমন্ত্রীর নাম অ্যানাউন্স করা হচ্ছে ও তিন আর সেই যতদিন না পরবর্তী প্রধানমন্ত্রীর নাম অ্যানাউন্স করা হচ্ছে ও তিনি নিজের স্থানটি গ্রহণ করছেন, ততদিন ইশিবাই প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাবে। তার এখন প্রাইমারি ফোকাস হচ্ছে নিজের স্থানটি নতুন প্রধানমন্ত্রীর কাছে হ্যান্ডওভার করার আগে উনি চাইছেন যে ইউএস ও জাপানের মধ্যে যে ট্রেড ডিল হয়েছিল, যে ট্যারিফ চলছে বা ট্যারিফ ওয়ার আপনারা সবাই জানেন, সেটি চলছে, সেটিকে যাতে রিজলভ করা যায়, সেটি সেটি নিয়ে উনি এখন ভাবনা চিন্তা করছেন ও এটাই ওনার প্রাইমারি ফোকাস। তো ভালোভাবে জেনে নিই যে কি কারণের জন্য উনি নিজের স্থান থেকে পদত্যাগ করেছিলেন। তো ইশিবা, যেমন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অক্টোবর টোয়েন্টি সেভেন অক্টোবর 27, 2024, Ishiba called a snap general election shortly after becoming PM in October 2024. গত বছর 2024 সালের অক্টোবরে ঠিক এরকমই সময় উনি প্রধানমন্ত্রী হন ও প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই লোয়ার হাউসের ইলেকশনের অ্যানাউন্সমেন্ট করে দেন খুব শর্ট টাইমের মধ্যে। রেজাল্ট হিসাবে, তার ফল হিসেবে, তার পার্টি, his party, the LDP, and its co- um, eh, his party LDP and its coalition partner Komuto lost their majority in the lower house. তো ওনার পার্টি এলডিপি ও ওনার পার্টনার কমিউটো কমিটো তাদের মেজরিটি হারিয়ে ফেলেন লোয়ার হাউসে। The opposition parties like Constitutional Democratic Party and the Democratic Party for the People made significant gains. তো ওদের লসের কারণে যাদের অপোজিশন পার্টিস আছে, সিডিপি ও ডিপিপি, তাদের একটি মেজরিটি, তাদের গেইন হয়, তাদের লাভ হয়। তার ইম্প্যাক্ট অনুযায়ী, তার ইম্প্যাক্ট রূপে ইশিবা নিজের প্রধানমন্ত্রীর স্থানে রিঅ্যাপয়েন্ট হন ঠিকই, কিন্তু তার মনের মতো তিনি সরকার চালাতে পারছেন না। কারণ যা কারণ হিসেবে উনি লিখেছেন, the governing as a the governing as a minority made it hard to pass legislation and lead to political instability. যেমন কি আপনারা জানেন, ভারতেও বিজেপি আমাদের রুলিং পার্টি, কিন্তু বিজেপির কাছে সম্পূর্ণ মেজরিটি নেই। তারা
অন্যান্য পার্টির সাথে কোয়ালিশন করে এনডিএ এর সাহায্যে উনি আছেন, ওনারা মেজরিটিতে আছেন। তো তেমনই যেমন কি আপনারা জানেন যে ভারতেও এখন সেম সিচুয়েশনই চলছে এখন। বিজেপি আমাদের রুলিং পার্টি ঠিক, কিন্তু বিজেপির কাছে সম্পূর্ণ মেজরিটি নেই। তারা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সাহায্যে ওদের পার্টির সাথে অ্যালায়েন্সের সাহায্যে ওনারা পাওয়ারে আছেন। যদি এই দুটো পার্টি নিজের অ্যালায়েন্স থেকে নিজের হাত সরিয়ে নেয় তাহলে বিজেপির সরকার পড়ে যাবে, সেটা আমরা সবাই জানি। তো এর কারণে বিজেপির গভর্নমেন্ট এই টার্মে সেরকম হার্ড ডিসিশন, সেরকম শক্ত পদক্ষেপ নিতে পারছে না, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই সেম জিনিসটা প্রধানমন্ত্রী ইসিবার ক্ষেত্রেও কার্যকর হচ্ছে। তারপর জুলাই 2025, মানে এই বছরের জুলাইতে in the house of councillor in the house of councillors election, the LDP comito coalition again lost his majority. এবছরে যে 2025 সালে যে ইলেকশনটা হয়েছিল তাতেও এলডিপি ও কমিটো নিজের মেজরিটি হারিয়ে ফেলেন। তাদের এলডিপি আপার হাউসে এলডিপির ন্যাশনাল ভোট শেয়ার 21% নেমে যায়। তো এটি একটি খুব বড় লস ছিল এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির জন্য, ও ইসিবার জন্য। তো এটি ছিল প্রাইমারি কারণ যার ফলে ইসিবা নিজের স্থান থেকে পদত্যাগ করেছেন। কিন্তু এটি প্রথমবার নয় যেখানে জাপানের প্রধানমন্ত্রীরা নিজের স্থান পদত্যাগ করেছেন। এর আগেও যেমন কেউ দেখতে পাচ্ছেন, এর আগেও অনেক প্রধানমন্ত্রীরা আছেন যারা নিজের স্থান থেকে পদত্যাগ করেছেন। যেমন ইশিহাডি সুগা, শিনজো আবে, নাওটো কান, ইউকিরো হাটোয়ামা, সুনিশিরো কোইজুমি ও আরো অনেক এরকম প্রধানমন্ত্রীরা আছেন যারা নিজের স্থান থেকে পদত্যাগ করেছেন। বেশিরভাগ সময়ই তাদের বেশিরভাগ সময় তাদের মেজরিটি কারণ ছিল এই একই ধরনেরই। সে বেশি বেশিরভাগ সময় তাদের কারণগুলো সেমই ছিল। যেমন ইসিবার আছে মেজরিটি লস বা অন্যান্য কারণে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বেশিরভাগ প্রধানমন্ত্রীরাই 1 থেকে 2 বছরই নিজের স্থানটা ভালোভাবে পালন করেছেন। হ্যাঁ, তার মধ্যে শিনজো আবে যিনি ছিলেন আমাদের গত শিনজো আবে যিনি হয়েছেন গত হয়েছেন বলতে ভুল হবে। তার মধ্যেও কিছু এক্সেপশনস আছে, যেমন শিনজো আবে তিনি একটানা 8 বছর নিজের পার্টির তাদের মধ্যেও কিছু এক্সেপশনস আছে, যেমন শিনজো আবে যিনি একটানা 8 বছর জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। যদি আপনারা এই পরবর্তী স্লাইডে দেখেন, এই যে নীল ডটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীদের পদত্যাগ। প্রতিটা প্রধানমন্ত্রী কোন কোন টাইমে পদত্যাগ করেছেন সেই সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। তো আপনারা ভালোভাবে প্যাটার্নটা দেখতে পারবেন যে জাপানে এই জাপানে প্রধানমন্ত্রীর পদত্যাগ এমন কোনো মানে নতুন ব্যাপার নয়, ওখানে প্রায় হয়েই থাকে। যদি আমরা দেখি যে সব থেকে বেশি লংগেস্ট সার্ভিং জাপানিজ প্রাইম মিনিস্টার কে আছেন, তো এখানে সবার উপরে আছে শিনজো আবে, যিনি 8 বছর একটানা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নিজের সার্ভিস দিয়েছেন। তারপরে আছে ইসাকু সাটো, আরো অন্যান্য, এছাড়াও অন্যান্য অন্যান্য প্রাইম মিনিস্টাররা আছেন। তো যদি ভারত হিসেবে বা ওয়ার্ল্ড হিসেবে দেখেন তাহলে জাপানের অবস্থা খুবই খারাপ। মানে যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ হিসেবে দেখেন তো অ্যাভারেজ প্রধানমন্ত্রী টেনর
ওখানে 2.1। সেখানে যদি দেখেন যে ইউএস এর 4 বছর ও ভারতের 5.2%, মানে 5 বছর। যেটা আমাদের এখানে 5 বছরের প্রধানমন্ত্রীদের থাকে, টেনার থাকে ইলেকশন। তো সেটা মেজরিটি ইলেকশন নিয়ে প্রধানমন্ত্রীরা নিজের টার্মটা কমপ্লিট করতে পারেন। তো এর ফলে জাপানের উপর কি ইম্প্যাক্ট করবে? ইম্প্যাক্ট অন জাপান: পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইকোনমিক মার্কেট রিয়াকশনস, ফরেন পলিসিস অ্যান্ড সিকিউরিটিজ। দেখুন কারণটা কি হয় জানেন তো? যদি প্রধানমন্ত্রীরা বারবার নিজের স্থান থেকে পদত্যাগ করেন, তাহলে তাহলে দেশের উপরে ও বিদেশি লিডার্সদের না দেশের উপরে একটি ট্রাস্ট, মানে একটি বিশ্বাসের অভাব ঘটায়, বিশ্বাসের অভাব ঘটে, যার ফলে খুবই প্রবলেম ক্রিয়েট, যার কারণে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো এটি একটি বড় ব্যাপার। এছাড়া ইকোনমিক ইম্প্যাক্ট হিসেবে যদি দেখেন, যে এই পদত্যাগের খবর বাইরে আসতেই ইয়েন, যেটা আমাদের ভারতে এখানে রুপি আছে সেরকম জাপানে ইয়েন আছে, ইয়েন আগের থেকে অনেক বেশি উইকেন হয়ে গেছে ও সেটি ড্রাস্টিকলি ড্রপ হতেই থাকছে। এছাড়া ফরেন পলিসি হিসেবে দেখলে, ইস্যুয়ার ডিফেন্স ফোকাসড, হি এক্সিস্ট ক্রিয়েটিং জাপান স্ট্যান্ড উইথ চায়না, তাইওয়ান, নর্থ কোরিয়া। তো এটি একটি বড় ব্যাপার, মানে জাপানে যদি বারবার জাপানে যদি বারবার নিজের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা যদি স্টেবল গভর্নমেন্ট না থাকে, তাহলে সিকিউরিটি পুরো একটি ফরেন পলিসি ও সিকিউরিটিতে প্রবলেম হয়। কারণ প্রতিটা মানুষের যেরকম মাইন্ডসেট আলাদা হয়, সেরকম প্রতিটা লিডারেরও মাইন্ডসেট আলাদা হয়। প্রত্যেকে নিজের মতন দেশ চালাতে চায়। তো এটা খুবই প্রবলেমেটিক হতে পারে বারবার। ভারতের উপরে এর কি প্রভাব আসতে পারে? ভারতের উপরে প্রভাব আসতে পারে ইকোনমিক ও ট্রেড রিলেশন হিসেবে, স্ট্র্যাটেজিক সিকিউরিটি কর্পোরেশন হিসেবে ও জিওপলিটিক্যাল হিসেবে এর ইম্প্যাক্ট ভারতের উপরে পড়বে। যেমন কি আপনারা জানেন যে আহ, জাপানের সঙ্গে আমাদের অনেক বড় ট্রেড, খুব সুন্দর একটা ট্রেড রিলেশন আছে। জাপান আমাদের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ট্রেড পার্টনার। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে জাপান স্টেবল থাকুক, তাহলে আমাদের ভারতও অনেক ধরনের প্রবলেমের থেকে রিলিফ পাবে। ভারতের মধ্যে জাপান অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে গেছে, যেমন বুলেট ট্রেন, সেমিকন্ডাক্টর, ইনফ্রাস্ট্রাকচারে অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে। তাতে প্রবলেম আসতে পারে। এছাড়া স্ট্র্যাটেজিক ও সিকিউরিটি হিসেবে দেখলে, ইন্ডিয়া আর জাপান এরা দুজনাই কোয়াডের মেম্বার। কোয়াড হচ্ছে একটা কোয়ালিশন, ইন্ডো প্যাসিফিককে যাতে স্টেবল থাকা যায় আর চায়নাকে যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য এই এই গ্রুপটি তৈরি করা হয়েছিল, যার মধ্যে ইন্ডিয়া, জাপান, ইউএস ও অস্ট্রেলিয়া আছে। তো এতেও প্রবলেম হতে পারে যদি এটি উইক প্রাইম মিনিস্টার পরবর্তী স্থান গ্রহণ করে, তো এখানেও প্রবলেম হতে পারে। এছাড়া জিওপলিটিক্যাল হিসেবেও এটি খুব বড় প্রবলেম হতে পারে যদি এমন কোনো প্রধানমন্ত্রী জাপানের জাপানের প্রধানমন্ত্রী হিসেবে স্থান গ্রহণ করেন, যে চায়নার প্রতি একটুখানি সফট। হতেই পারে চায়নার প্রতি যদি সফট হয়, তো সেখানে একটি বড় প্রবলেম হতে পারে। এবার জাপান ও ইন্ডিয়া দুজনের উপরেই, দুজনের সম্পর্কের মধ্যে কি প্রবলেম হতে পারে? দেখুন, যদি বেস্ট কেস সিনারিও হিসেবে দেখা যায়, তো নতুন প্রাইম মিনিস্টার প্রো ইন্ডিয়া হতে পারে, বা আমাদের যে আগে থেকেই যে সম্পর্কটা তৈরি হয়ে এসেছে, যে রিলেশনটা আছে ইন্ডিয়া আর জাপানের মধ্যে, সেটাকে আরো ভালো করে স্টেবল ও রিস্টোর করতে পারে। ও মেজর জাপানিজ ইনভেস্টমেন্ট, যেমন মুম্বাই, আহমেদাবাদ বুলেট ট্রেন, বা অন্য যে সেমিকন্ডাক্টর, গ্রিন এনার্জি, ইভির উপরে যে ইনভেস্টমেন্ট গুলো জাপান আর ভারতের মধ্যে করছে, সেটিতেও বুস্ট হতে পারে। এবার স্ট্রং স্ট্রং পার্টনারশিপ হতে পারে, যখন ইন্ডিয়া জাপান যে কোয়াড পার্টনারশিপ, সেটাকে আরো ভালো করে হতে পারে। আর ওয়ার্স্ট কি হতে পারে, যে জাপান একটি লিডারশিপ ক্রাইসিসের মধ্যে পড়ে গেল, যে জাপান ঠিক করতে পারছে না একটা লং টার্মের জন্য যে কোন লিডারকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে, তো তাতে একটি বড় প্রবলেম হতে পারে। ওটা ওই হিসেবে ভারতও খুব টেনশনে পড়তে পারে যে তারা পরবর্তী ডিল কার সঙ্গে নেগোশিয়েট করবে।
তো এটি ঠিক খুবই ধোঁয়াশার মধ্যে থাকা ব্যাপার হয়ে যাচ্ছে। এছাড়া যদি এমন হয় যে পরবর্তী যে প্রধানমন্ত্রী আসবে সে ইন্ডিয়া বা জিও পলিটিক্স এর জায়গায় যদি ডোমেস্টিক মানে দেশের ভেতরের প্রবলেমস গুলোতে বেশি ফোকাস করেন, সেটা ওনাদের হিসেবে ওরা ঠিক করবেন, কিন্তু ভারতের দিক থেকে সেটি খুব প্রবলেমেটিক হয়ে যেতে পারে। যাতে ওরা যদি নতুন প্রধানমন্ত্রী ভারতের দিকে ফোকাস না করে বা জিও পলিটিক্স এর দিকে ফোকাস না করে বেশি, ও ডোমেস্টিক পলিটিক্স এ বেশি ফোকাস করে, তো সেটিও একটি প্রবলেমেটিক বিষয় হতে পারে। এছাড়া আরো অন্য ধরনের প্রবলেমস আছে। তো এতে কি করা যেতে, এটা আমাদের কিছু করার নেই। তো এবার ভারতের মধ্যে কোন কোন সেক্টরের মধ্যে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়বে এইটা, তো সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়বে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, তারপরে গ্রিন এনার্জি ও টেকনোলজিতে, অটোমোবাইলে, সেমিকন্ডাক্টরে ও ডিফেন্সে। যেমন কি আমরা জানি ইনফ্রাস্ট্রাকচার হিসেবে যদি আমরা উদাহরণ দিই, তো মুম্বাই থেকে আহমেদাবাদ একটি বুলেট ট্রেন প্রজেক্ট, যেখানে জাপান ও ইন্ডিয়া একসাথে পার্টনারশিপ করছে। এটির উপরে যদি কোনো ধরনের ইম্প্যাক্ট হয় তাহলে এটা খুবই প্রবলেমেটিক হয়ে যাবে, খুবই চিন্তাজনক ব্যাপার হয়ে যাবে। তো এর এর রিস্ক খুবই, মানে এটি যদি কোনোভাবে রিস্কে পড়ে যায় তাহলে এটা খুব ইম্প্যাক্ট ভারতের উপরে খুব হাই হবে। এবার এনার্জি ও গ্রিন টেকনোলজি হিসেবে যদি দেখি, তো জাপান ইন্ডিয়ার ভেতরে এনার্জি ও গ্রিন টেকনোলজির ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টার। ও জাপানের থেকে আমরা অনেক ধরনের টেকনোলজিও আমরা এখান জাপানের থেকে অনেক ধরনের টেকনোলজিও আমরা আনি এর সাহায্যে। তো এটা আমাদের খুবই দরকার। জাপান আমাদের খুব হেল্প করে এই সেক্টরে। এছাড়া অটোমোবাইল হিসেবে যদি আমরা জানি, তো টয়োটা, সুজুকি, হন্ডা, তো জাপানের অনেক বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলো ইন্ডিয়ার মধ্যে অপারেট করছে। এছাড়াও হাইড্রোজেন গাড়ি, আপনার ইভি, এই ধরনের গাড়িগুলোর মধ্যেও জাপান ইনোভেশন করছে, তো সেটিও আমাদের খুব প্রয়োজন। সেমিকন্ডাক্টর হিসেবে যদি জানেন, তো জাপান আর ইন্ডিয়ার মধ্যে খুব বড় বড় একটি সম্ভাবনা আছে। যেমন জাপান প্ল্যান করছে যে চায়না থেকে নিজের সেমিকন্ডাক্টর হাবগুলোকে আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে শিফট করা, যাতে চায়নার উপর থেকে আহ, তাদের নির্ভরতা একটু কমে যায়। তো এটি একটি বড় ব্যাপার, এটি আমাদের ভারতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রজেক্ট। বাট যদি পরবর্তী প্রধানমন্ত্রী সেরকম না হন তাহলে সেটির উপর ইম্প্যাক্ট আসতে পারে। আর ডিফেন্সে যদি আমরা বলি, তো ডিফেন্সে আমরা সবাই জানি যে আমরা ইন্ডিয়া আর জাপান দুজনেই কোয়াডের মেম্বার, তো সেখানে একটা আমাদের মধ্যে মিলিটারি অ্যালায়েন্স তো অবশ্যই আছে। তো সেখানে একটু প্রবলেম হতে পারে। এবার চলুন দেখে নিই যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার নাম সব থেকে বেস্ট, মানে সব থেকে উপরে কাদের নাম আসছে। তো এই কয়েকজনের নাম আসছে সবার আগে, যেটা পাবলিক ও রাজ্যের জাপানের ভেতরের মানুষজন, জাপানের জনগণ ও জাপানের লিডার্সরা ওই নামগুলো খুঁজছে। যেরকম সায়নী টাকাইচি, এটি সম্ভবত জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন। ইনি ফর্মার ইকোনমিক মিনিস্টার ছিলেন ও উনি খুবই খুবই বড় লেভেলের ইকোনমিক্স উনি ইনি ফর্মাল ইনি ফর্মার ইকোনমিক সিকিউরিটি মিনিস্টার ছিলেন ও অ্যাডভাইজারও ছিলেন জাপানের ভেতরে। এছাড়া সানজিরো কোইজুমা, ইনি ফর্মার পিএম জিচোরি জুনিচিরো জুনিচিরো কুজুবার ছেলে। তো ইনিও একটি খুব বড় দাবেদার আছেন পরবর্তী সম্ভবত প্রধানমন্ত্রী হওয়ার। তো এই দুটো নামই সব থেকে বেশি। এছাড়া আরো নাম আছে, যেমন ইয়োশিমানা হায়াশি, তোশিমিতো মোটেজি ও আরো অন্য নাম আছে, বাট এই দুটো নামই প্রমিনেন্ট আছে। যেমন কি আপনি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সানেই তাকাইচি, আর ইনি হচ্ছেন শিনজিরো কোইজুমি। এরা দুজনা হচ্ছে পরবর্তী জাপানের প্রধানমন্ত্রী হওয়ার সব থেকে বড় দাবেদার। তো যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিছু জানতে পারলেন, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। জানি ভিডিওতে যদি অনেক ধরনের ভুল আছে সেটিকে ইগনোর করে
কমেন্ট করবেন কি ইমপ্রুভ করা যেতে পারে। তো ধন্যবাদ।